নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পদত্যাগ করতে চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানিয়েছেন। পদত্যাগ করতে চেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানিয়েছেন। তার আগে ওদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন ইউনূস। সেখানে তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন বলে খবর। বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈঠকে ইউনূস নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন। জানিয়ে দেন সেখানে তিনি আর থাকতে চান না। এমনকি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে কোথায় কি সমস্যা হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তা জানাতে চেয়েছিলেন ইউনূস। আপাতত সে সিদ্ধান্ত স্থগিত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ছিল। সে বৈঠক শেষ হওয়ার পরেই ইউনূস তার উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সূত্রের খবর, সেখানে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান, বাংলাদেশের প্রতিদিনের আন্দোলন, রাস্তা আটকে রেখে দেশের নানা প্রান্তে বিক্ষোভ নিয়ে তিনি সার্বিকভাবে হতাশ। যে সংস্কারের লক্ষ্য নিয়ে তিনি অন্তর্বর্তী সরকার শুরু করেছিলেন তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না, ফলে তিনি কাজ এগোতে পারছেন না। তার কাজে নানা দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে। শান্তন টিভি। শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক এক পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে জানান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 2025-26 অর্থ বছরে পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এবছর সরকারের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই অর্থ দিয়ে কিভাবে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশে অর্থ ব্যয় হবে সে বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিগত বছরে লক্ষ্যমাত্রা কতটা পূরণ হয়েছে সে বিষয়ে আলোচনা হয়। এর পাশাপাশি সময়ের কাজ সময় যাতে সম্পন্ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়। এদিকে বাংলাদেশ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মাছ আমদানি না হলেও কোনো সমস্যা হবে না ত্রিপুরা রাজ্যের। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য থেকে মাছ আমদানি করা হবে। সুতরাং মাছ নিয়ে বাংলাদেশকে এক প্রকারভাবে পুরস্কার জানিয়ে দিলেন। সরকার চাইলে আরও এক ধাপ এগোতে চলেছে সরকার। বিকাশ দপ্তরের 2025-26 অর্থ বছরের ফার্স্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে এই বছর সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে ডিপার্টমেন্টে, সেটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করব, আমাদের আরও কী কী পরিকল্পনা রয়েছে। গত বছর যেটা ফিনান্সিয়াল ইয়ারে অর্থাৎ 2024-25 আমরা যে টাকা পেয়েছি সেটা আমরা কতটা কাজে লাগাতে পেরেছি, যে প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম, টার্গেট নিয়েছিলাম, সেটা কতটা অ্যাচিভ হয়েছে, এই সমস্ত বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে আমাদের রাজ্যের লাইভস্টক ফার্মার্স যারা আছেন তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে এই ডিপার্টমেন্ট আরও কত ইনিশিয়েটিভ নিতে পারে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে পারে, সেই সমস্ত বিষয়ের উপর আমাদের কনসার্ন অফিসার যারা আছেন তাদের সাথে আমাদের আলোচনা হবে। এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা 100% আমরা কাভার করতে পারি। এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে সাফিসিয়েন্ট, এরপরে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না। অনেক সময় বাংলাদেশ থেকে কেউ কেউ আনতে চায় বা এটা কাছাকাছি ট্রান্সপোর্টেশন খরচা কম পড়ে, কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ না আনি তো আমাদের রাজ্যের চাহিদা পূরণ করতে পারবো না, এমনটা নয়, আমাদের রাজ্যের চাহিদা পূরণ করবে। আইন শৃঙ্খলা চরম অবনতির অভিযোগ তুলে রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল ডিওয়াইএফআই। শুক্রবার পুলিশের সদর কার্যালয়কে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। নেশার বাড়ন্ত গোটা রাজ্য নেশায় ডুবে গেছে। স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রয় পড়েছে। একই সাথে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে চলেছে, যা গোটা রাজ্যে এক ভয়াবহ রূপ নিয়েছে। রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিনিয়ত। অপরদিকে রাজ্যের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতিদিন যান দুর্ঘটনায় একাধিক মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে ট্রাফিক পুলিশের তার নির্দিষ্ট দায়িত্ব পালন না করে জরিমানা আদায় ব্যস্ত আছে। অপরদিকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দেশের ভিতরে মানব পাচারকারীরা অনুপ্রবেশ ঘটাচ্ছে। তাই সীমান্ত ভালোভাবে সিল করে মানব পাচার আটকানোর দাবি করা হয়। কারণ এই সমস্যাগুলোর কারণে গোটা রাজ্যে একটা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে। মানুষের নিরাপত্তা নেই, গণতান্ত্রিক অধিকার পর্যন্ত নেই। বিরোধীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে।
এছাড়া লক্ষ্য করা যাচ্ছে সরকার বিরোধী মত প্রকাশ করলে সাথে সাথে পুলিশ তাদের গ্রেপ্তার করে, অথচ অস্ত্র হাতে নিয়ে মানুষকে হুমকি দেওয়ার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের পুলিশ গ্রেপ্তার করছে না বলে জানান তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে। নেশার চূড়ান্ত বারবারন্ত, গোটা রাজ্য নেশায় ডুবছে, এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে। বিভিন্ন দিকে যে করিডোরগুলো, সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত। নির্দিষ্টভাবে আমরা কতগুলো চিহ্নিত করেছি। আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোরগুলো সম্পর্কে আমরা ওনাকে অবগত করব। তার সঙ্গে চুরি ছিনতাইগুলা গোটা রাজ্যের একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন। এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা, যে ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছেন। গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে, একাধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। আমরা দেখছি ট্রাফিক পুলিশ ব্যস্ত হচ্ছেন ফাইন কাটার জন্য, অথচ নিজের প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, এই ক্ষেত্রে প্রায় নিষ্ক্রিয়। এই প্রশ্নে আমরা নির্দিষ্টভাবে কিছু ঘটনা এবং কিছু সাজেশনও আমরা রাজ্যের মুখ্য নির্দেশকের কাছে আমরা দেব। ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা যৌথ উদ্যোগে শুক্রবার তামাক বিরোধী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ল কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। তিনি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, তামাক বিরোধী এই কর্মসূচি আজকের দিনে অত্যন্ত জরুরি, কারণ তামাকের কারণে প্রতিদিন বহু মানুষের মৃত্যু হচ্ছে। তাই তামাক নিয়ে মানুষের মধ্যে অনেক সচেতনতার প্রয়োজন রয়েছে। এর কারণে বহু জটিল রোগেরও আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এই সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সজাগ করার উদ্যোগ নিয়েছে ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি। তাদের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন মুখ্য সচেতক কল্যাণী রায়। ত্রিপুরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ক্যাম্পাসে রয়েছি আজকে। সেখানে স্টেট লেভেল মাল্টি স্টেক হোল্ডার্স একটা ওয়ার্কশপ আছে অন টোবাকো। তো এখানে বিভিন্ন স্টেক হোল্ডার্স, বিভিন্ন ডিপার্টমেন্ট, পুলিশ থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে নিয়েই একটা অনুষ্ঠান চলছে। তামাক আজকের দিনে আমাদের জীবনে কতটা ক্ষতিকারক এবং কতটা ক্ষতি হচ্ছে, এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর তামাক সেবনে এবং সিগারেট, গুটখা এগুলোর জন্য মানুষের প্রাণহানি হচ্ছে। তার জন্য সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এরা যৌথ উদ্যোগে আজকে একটা সেমিনার এখানে হচ্ছে। শুক্রবার অনুষ্ঠিত হল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজধানীর শহীদ ভগৎ সিং যুব ছাত্রাবাসে অনুষ্ঠিত হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা, ক্রীড়া পর্ষদের সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগে দেখা গেছে রাজ্যের খেলোয়াড়রা বহিরাজ্য খেলতে গিয়ে সমস্যায় পড়ত, কারণ আগে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে যারা ছিল তারা খেলোয়াড়দের সাথে প্রতারণা করত। বহু জল খোলার পর একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই অ্যাডহক কমিটির নেতৃত্বে নতুন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। স্পোর্টস কাউন্সিল, সেখানে বাজেট ছিল মাত্র 70 লক্ষ টাকা, আজকের দিনে দাঁড়িয়ে সেটা 1.5 কোটি টাকার উপরে, ডবলেরও বেশি হয়েছে। আমি সেটা গর্ব করার নয়। স্পোর্টস বাজেট সবটা ক্ষেত্রে আজকে গোটা রাজ্যে আমরা 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করছি, ছোট বড় মিলিয়ে। আমরা 11খানা সিনথেটিক মাঠ কমপ্লিট করেছি, আরো 3খানা মাঠ হচ্ছে। ট্রাইবাল ওয়েলফেয়ার মাঠ তৈরি করছে, ইনডোর হল, বিভিন্ন জায়গায় নতুন নতুন ইনডোর হল তৈরি করছি। বিশাল বড় একটা স্পোর্টস প্রজেক্ট আসছে আমাদের এখানেই, এই পার্শ্ববর্তী এই পাঁচটাতেই আমাদের একটা স্পোর্টস কমপ্লেক্স নতুন গড়ে উঠবে। দর্শনাথ দেব যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স, এইরকমই একটা নতুন স্পোর্টস কমপ্লেক্স এখানে আমরা করছি। তো এই ধরনের অনেকগুলো পরিকাঠামো, শত শত কোটি টাকা আমরা এই স্পোর্টসে খরচা করছি। আমরা চাইছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যেন খেলাধুলায় কোনো অংশে আর্থিক কারণে হোক বা পরিকাঠামোর কারণে যেন তারা পিছিয়ে না থাকে। যেটা আমরা দেখতে পেরেছি এই লাস্ট 7 বছরে, যে আমাদের প্রশাসনিক কারণে, অর্থাৎ অলিম্পিক অ্যাসোসিয়েশনে তাদের কোঅপারেশন বা তাদের সহযোগিতার অভাবে আমাদের অনেক ছেলেমেয়েরা তাদের জীবনের অনেকটা সময় নষ্ট হয়েছে। সেই সময় যেন আর নষ্ট না হয়, আমরা এখনই সবার
কে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আন্দোলন ট্রেডিশন হয়ে গেছে টেট পরীক্ষার্থীদের। টেট পরীক্ষা অনুষ্ঠিত হলে রাস্তায় নামে পরীক্ষার্থীরা। এগুলো রীতিমতো গত কয়েক বছর ধরে লাগাতার দেখা যাচ্ছে। এবছরও পরীক্ষা সংগঠিত হওয়ার পর আন্দোলনে নেমেছে টেট পরীক্ষার্থীরা। গত কয়েকদিন আগে আন্দোলন সংগঠিত করার পর শুক্রবার পুনরায় আন্দোলনে নামল তারা। ভুল প্রশ্নপত্র এবং সিলেবাসের বাইরে প্রশ্ন হয়েছে বলে অভিযোগ তুলে টিআরবিটি অফিস ঘেরাও করল টেট 2 আর্টসের পরীক্ষার্থীরা। শুক্রবার তারা বিক্ষোভ দেখিয়ে দাবি করে 2025 সালে টেট 2 আর্টসের প্রশ্নপত্রে অনেক ভুল ত্রুটি ছিল। প্রথমত তাদের সিলেবাসের বাইরে প্রশ্ন করা হয়, দ্বিতীয়ত একই প্রশ্নের দুটি সঠিক উত্তর এবং তৃতীয়ত প্রশ্নপত্রের মধ্যে বানান প্রচুর ভুল ছিল, যার কারণে তারা পরীক্ষা দিতে বসে অনেকটাই চিন্তায় পড়ে যায়। এই বিষয়গুলো নিয়ে তারা টিআরবিটি অফিসে এসে বলে জানায়। এখন দেখার বিষয় তাদের দাবি দেওয়া কতটা গুরুত্ব দেয় সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ। এদিকে টেট পরীক্ষার পর লাগাতার আন্দোলন নিয়ে টিআরবিটির বোর্ডের চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, 2021 সালে টেট পরীক্ষার পর থেকে লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষার পর অফিসে এসে কাজে ব্যাঘাত ঘটানোর জন্য একটা ট্রেডিশন হয়ে উঠেছে পরীক্ষার্থীদের। তাদের অভিযোগ জানানোর জন্য অনলাইন সুবিধা রয়েছে। সেসব প্রশ্ন নিয়ে তারা চ্যালেঞ্জ করবে। সেসব প্রশ্ন নিয়ে আবার সাবজেক্ট এক্সপার্টের কাছে তুলে ধরা হয়। বিগত দিনে তারা বহু প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিয়ে চ্যালেঞ্জ করার পর সেগুলো ফাইনাল আনসার শিট হওয়ার আগে তাদের পক্ষে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আবার লক্ষ্য করা গেছে তারা বিভিন্ন সময় এভাবে চ্যালেঞ্জ করে সাবজেক্টস এক্সপার্ট এর কাছে থেকে সন্তুষ্ট হতে না পেরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেছে। এতে করে তাদের সময় নষ্ট হয়েছে, চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে দেরি হয়েছে। এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি। এদিকে টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব বলেন, টিআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে অন্যান্য বছর দেরি হয়নি, কিন্তু এবছর টিআরবিটির অধীনে বিভিন্ন পরীক্ষা হওয়ার কারণে ফল প্রকাশে দেরি হতে পারে। কিছু আনসার ভুল আছে, কিছু আমরা সিলেবাস বহির্ভূত কোশ্চেন আছে, ওইগুলোর জন্য এখানে আসি। মানে কি সমস্যা হয়েছে কিছু কিছু আউট অফ সিলেবাস অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমাদের সিলেবাসে আমরা প্রুফ দিয়েছি যে এগুলো আমাদের সিলেবাসে নেই, অথবা টেট 1 বা এসটিজিটি সিলেবাসে আছে কিন্তু টেট 2 সিলেবাসে নেই, ওই রকমই। আর কিছু কিছু কোশ্চেন আমাদের কনফিউশন আছে যে আমাদের মনে হচ্ছে যে এগুলো হবে না, কিন্তু ওরা আনসার এগুলো দিয়েছে। তো ওইসব সমস্যা নিয়ে আমরা এসেছি যে এগুলো কি করে হতে পারে। এগুলো কি এটা কি টেট 1 না টেট 2? টেট 2 আর্টস। আমাদের জিওগ্রাফি থেকে প্রশ্ন বলতে চাই যে জিওগ্রাফিতে জুড়িতে কোয়েশ্চেন আছে, সিলেবাস অনুযায়ী জিওগ্রাফিতে 15টা কোয়েশ্চেন হওয়ার দরকার, কিন্তু এখানে জুড়িতে দিয়েছে। আরটিডি এডিসি থেকে তারা দিয়েছে আনসারটা, আর জিওগ্রাফি থেকে দিয়েছে অক্ষাংশ দ্রাঘিমাংশ এটাই বল দিয়েছে। আর ডিএডিসি ত্রিপুরা থেকে যে দিয়েছে জিওগ্রাফি থেকে দেয় আউট অফ সিলেবাস। ত্রিপুরা থেকে কোনো সিলেবাস নাই, তাই আমি বলতে চাই আমরা এখান থেকে একটু দেখলে ভালো হবে। আমি একটা বলতে চাই, আর হিস্ট্রি থেকে যে 2টা আনসার দিয়েছে এটা আনসার হবে, এটা কাঞ্চিপুরম হবে আনসারটা। এখানে তারা দিয়েছে কিন্তু মহাবলীপুরম, এটা আনসার ভুল। এনসিআরটি বই অনুযায়ী এটা আনসার ভুল। এই গত 3 বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে, ডেপুটেশন দেবে। এগুলো কিন্তু আগে ছিল না। 2015 সাল থেকে আমরা অন্তত 21 সাল অবধি আমরা এটা দেখিনি। এই 22 থেকে এই ব্যাপারটা শুরু, না সরি আমি বলবো 21 থেকে শুরু হয়েছে। 15 থেকে 20 অবধি এটা ছিল না। এবং আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে, আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে। টেন্টেটিভ আনসার কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে। আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ। সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে। আমরা প্রত্যেকবার বলি, এবারও বলেছি। হ্যাঁ, তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন, তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নেই। আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি, ওদেরকেও বলেছি, 21 সালে এই রকমভাবেই 21-এর টেট পরীক্ষার পর দল বেঁধে বেঁধে ছেলেমেয়েরা আসতো, সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো। এবং ফাইনাল আনসারটি যখন আমরা দিই তাতে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের কয়েকটা চ্যালেঞ্জ টিকেছে। সাবজেক্ট এক্সপার্ট বলেছে যে হ্যাঁ এই প্রশ্নগুলোতে ক্যান্ডিডেটরা যা দাবি করছে সেটা ঠিক,
তখন ক্যান্ডিডেটের ফেভারে কিন্তু রায় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ফাইনাল আনসার কিও তৈরি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। ফাইনাল আনসার কি তৈরি করার পর ওরা বেশ কিছু ক্যান্ডিডেট মিলে হাইকোর্টে যায়, কেস করে ওরা যে 32টা প্রশ্ন আমাদের গন্ডগোল আছে, কোনোটা সিলেবাসের বাইরে, কোনোটার উত্তর ভুল, কোনোটা প্রশ্ন ভুল। ওরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায়, গেলে পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের ফেভারে রায় দিয়েছে যে টিআরবিটির উত্তর ঠিক আছে। এরপরে ওরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে টিআরবিটির পক্ষে রায় দিয়েছে। এরপরে ওরা দল বেঁধে যায় সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে না, এই 32টা প্রশ্নে টিআরবিটি যে আনসার কি দিয়েছে সেটাই ঠিক। শুক্রবার ভোরবেলা পণ্যবাহী 2 লরির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক চালক। ঘটনাটি ঘটেছে খোয়াই মহকুমার চাম্পাহাওড় থানার অন্তর্গত 208 নং সড়কের নেবারন বাড়ি এলাকায়। নিহত গাড়ি চালকের নাম ইসমাইল মিয়া, বাড়ি উদয়পুরের পালাটানা এলাকায়। নিহত চালকের মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিশ পরিবারের হাতে তুলে দেবে বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে কন্টেনার গাড়ি নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে পণ্য আনার জন্য রওনা হয়। খোয়াইয়ের নেবারন বাড়ি এলাকায় আসতে রাস্তার পাশে দাঁড় করানো ছিল আরেকটি মালগাড়ি। পণ্যগাড়ির সাথে কন্টেনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে গুরুতরভাবে জখম হয়েছে কন্টেনার গাড়ির চালক ইসমাইল মিয়া। ভোরবেলা প্রাতঃ ভ্রমণকারীরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের একটি ইঞ্জিন ছুটে গিয়ে গুরুতরভাবে আহত চালককে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে চিকিৎসক মৃত বলে তাঁকে ঘোষণা করে দেন। এদিকে খবর পেয়ে চাম্পাহাওড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে 2টি গাড়ি ঘটনাস্থল থেকে বেহাল বাড়িতে নিয়ে যায়। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। 7টার সময় মই অ্যাক্সিডেন্টের খবর পাই। অ্যাক্সিডেন্টের খবর পাইয়া থানা আমার এই ডিটেল করে দিছে, যেখানে এনে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে উসপটে যাও। এরপরে আমি 7টার সময় উসপটে গেছি। উসপটে গেছে করে এখানে গিয়েছে জানতে পারি গাড়ি নাম্বার TR01 L TR01 AC 1406 কন্টেনার গাড়ি, হ্যাঁ। আর একটা SML গাড়ি TR05C 1510 SML গাড়ি। এই গাড়িটা ধারা করে নেওয়া অবস্থায় আসলো, ইউরিনে গেছে। এমন সময় গিয়েছে না, ওই কন্টেনার গাড়িটা গিয়া বাড়ি লাগিয়ে দিয়েছে। এরপরে এটা যে কন্টেনার গাড়ি ড্রাইভারে খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে ফায়ার সার্ভিস গিয়েছে আনছে। এরপরে আমি আইএসেরা খোয়াই হসপিটাল আইএসেরা দেখি এটা মারা গেছে। হ্যাঁ, নাম হচ্ছে ইসমাইল মিয়া। তার বাড়ি? এর বাড়ি হয়েছে পূর্ব পালাতানা, উদয়পুর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।